কোন দল সমাবেশ করবে কারা করবে না তফসিল ঘোষণার আগে তা কমিশন দেখবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচনী কর্মপরিকল্পনা প্রকাশ অনুষ্ঠানে কথা বলেন তিনি। বন্যায় ফসলহানি হলেও দেশে খাদ্য ঘাটতি হবে না বললেন প্রধানমন্ত্রী। 64 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হলো বঙ্গবন্ধু কৃষি পদক। সিরাজগঞ্জ, জামালপুর ও টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি দেখা দিয়েছে। বিশুদ্ধ পানি ও শুকনো খাবার সংকট। আশুলিয়ায় জঙ্গি আস্তানা থেকে 4 জনের আত্মসমর্পণ। সারোয়ার তামিম গ্রুপের সদস্য দাবি র্যাবের নিষ্ক্রিয় করা হলো জব্দ বোমা। বিচার বিভাগীয় তদন্তের পর নিখোঁজ সাতক্ষীরার হোমিও চিকিৎসক জনির তদন্ত ভার পুনরায় পিবিআইকে দেয়ায় হতবাক পরিবার। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। বাংলা সময় সঙ্গে আছি আমি জুনায়েদ আল হাবিব এবং আমি এস এম ইকবাল। কোন দল সমাবেশ করবে কারা করবে না তফসিল ঘোষণার আগে তা কমিশন দেখবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচনী কর্মপরিকল্পনার প্রকাশ অনুষ্ঠানে একথা বলেন তিনি। সিইসি বলেন, নির্বাচনকালীন সরকার যেমনই হোক তফসিলের পরে প্রশাসনিক পূর্ণ ক্ষমতা নির্বাচন কমিশনের হাতেই থাকবে। একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী রূপরেখা প্রকাশ করল নির্বাচন কমিশন। 7টি কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে আইনি কাঠামো পর্যালোচনা ও সংস্কার, সীমানা পুনর্নির্ধারণ, ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক দল সহ 6 ধরনের অংশীজনের সঙ্গে সংলাপ। নির্বাচনের আগে এই কর্মপরিকল্পনা রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। কর্মপরিকল্পনার উপাদানে এবং তার বিশ্লেষণে ভুল ত্রুটি থাকতে পারে, কোথাও অসঙ্গতি থাকতে পারে, আবার তা অসম্পূর্ণ থাকতে পারে। বিভিন্ন মহলের সাথে আলোচনার ফলাফল মূল্যায়ন করে প্রয়োজনীয় বিয়োজন এবং সংযোজনের মাধ্যমে তা আরও বাস্তবায়নযোগ্য করে তোলার সুযোগ নেওয়া হবে। সিইসি বলেন, নির্বাচনকালীন সরকার যেমনই হোক তার উপর পূর্ণ কর্তৃত্ব থাকবে কমিশনের। সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যাপারে বর্তমান কমিশন আত্মবিশ্বাসী জানিয়ে তিনি বলেন, বিদ্যমান আইনে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। তবে তফসিলের আগে সরকারি কোনো কাজে কমিশন হস্তক্ষেপ করবে না বলেও জানান সিইসি। কোন রাজনৈতিক দলকে কিভাবে তাদের সভা সমিতি করতে দিতে হবে, মিছিল করতে দিতে হবে, এগুলো কিন্তু এখন পর্যন্ত আমাদের এখতিয়ারের মধ্যে আসে নাই। যে পরিপূর্ণ এখতিয়ার শুরু হবে তফসিল ঘোষণার পর থেকে। এর আগে সরকার কিভাবে পরিচালিত হবে না হবে সেখানে কিন্তু নির্বাচন কমিশনের আসলে আইনগত কোনো কর্তৃত্ব নাই, ভূমিকা নেই। সম্পূর্ণ আস্থা আছে আমাদের সরকার কেন যে কোনো রাজনৈতিক দল এবং যে কোনো দেশি বিদেশি সকলের প্রভাবের ঊর্ধ্বে থেকে আমরা নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধপরিকর এবং তা করতে পারবো। কর্মপরিকল্পনায় ইভিএম এর বিষয়টি না থাকলেও সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে ইতিবাচক সাড়া পেলে আসছে নির্বাচনে ইভিএম সংযুক্ত করা হতে পারে বলেও জানান সিইসি। যে কর্মপরিকল্পনাটি রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচন কমিশন যে রোডম্যাপ দিয়েছে তা বাস্তবসম্মত, তাই সব দলের উচিত তা গ্রহণ করা। দুপুরে সচিবালয়ে নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ নিয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। প্রধান নির্বাচন কমিশন যে পথনকশা জাতির সামনে পেশ করেছেন এটা খুবই সুন্দর হয়েছে এবং বাস্তবসম্মত হয়েছে এবং এরা সকল দলেরই গ্রহণ করে আগামী নির্বাচন জন্য প্রস্তুতি গ্রহণ করা উচিত। নির্বাচনকালীন যে সরকার নিয়ে বিএনপি প্রশ্ন তুলেছে, পৃথিবীর ইতিহাসে সহায়ক সরকার বলে কোনো শব্দ নাই। আগামী নির্বাচন ক্ষমতাসীন দলের দিনে হবে, যেদিন শিডিউল ঘোষণা করবে তারপর থেকে এই ক্ষমতাসীন দলটা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। সহায়ক সরকার নিয়ে আলোচনা না করে নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণা দিয়ে সংকট নিরসন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। চলমান সংকটকে রাজনৈতিকভাবে সমাধান করার তাগিদ দেন মির্জা ফখরুল। নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য একটা সহায়ক সরকার প্রয়োজন। সেই সহায়ক সরকার গঠনের ব্যাপারে আলোচনা এটা সবচেয়ে বড় প্রয়োজন এই মুহূর্তে আমরা মনে করি, বলেছি সেটা আমরা। তো সেই দিক থেকে কোন রকম আলোচনা না করে এই রোড ম্যাপ দিয়ে তো আপনার তাদের সমস্যার সমাধান হবে না এবং সেই সংকট নিরসন হবে না। রোডটাই তো থাকতে হবে। এখন পর্যন্ত আমরা রোড দেখতে পাচ্ছি না,
ম্যাপ তো পরের প্রশ্ন। সংকটটা হচ্ছে একটা রাজনৈতিক সংকট, এই সংকটটাকে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। এখানে নির্বাচন কমিশন এককভাবে একটি রোডম্যাপ দিয়ে দিল কোনো আলোচনা না করেই, তো সেগুলো তো আলোচনা করতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে যাতে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত না হয় সরকার সেদিকে সতর্ক দৃষ্টি রাখছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এবার বর্ষা মৌসুমে বন্যায় ফসলহানি হলেও দেশ খাদ্য ঘাটতিতে পড়বে না। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। ভূগর্ভস্থ পানির উপর চাপ কমিয়ে কৃষিজ উৎপাদন এগিয়ে নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য ও অনুকরণীয় অবদানের জন্য দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা হল বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার। প্রতি বছরের মতো এবারও কৃষিজ উৎপাদনে বিশেষ সাফল্যের স্বীকৃতি স্বরূপ 1421 ও 1422 বঙ্গাব্দ মিলিয়ে মোট 64 জনকে পদকে ভূষিত করল সরকার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কৃষি মন্ত্রণালয় এই পদক প্রদানের আয়োজন করে, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে 1421 ও 22 বঙ্গাব্দে 10 জন স্বর্ণপদক, 18 জন রৌপ্য এবং 36 জন ব্রোঞ্জ পদক নেন। ফসলের মাঠে সাফল্য দেখানো মানুষগুলোর হাতে পুরস্কার তুলে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এবছর যদিও দেশ ঘন ঘন বন্যার কবলে পড়ছে, তবুও খাদ্য ঘাটতির কোনো আশঙ্কা নেই। হাওড় অঞ্চলে অকাল বন্যায় আমাদের কিছু খাদ্য নষ্ট হয়ে গেছে, শস্য নষ্ট হয়ে গেছে, কিন্তু খাদ্য ঘাটতি যাতে না হয় এবং আমরা একটু আরেকটা বন্যার পদধ্বনি শুনতে পাচ্ছি, তারপরেও আমরা আর অতিরিক্ত খাদ্য আমদানি করে আমাদের মজুদ ঠিক রাখছি, যেন আমাদের দেশের মানুষ কোনো মতেই খাদ্যে কষ্ট না পায়। দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে কৃষিজ উপকরণ যাতে রপ্তানি করা যায়, কৃষকদের সেদিকে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, চাষাবাদে ভূগর্ভস্থ পানির উপর চাপ কমাতে হবে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থা এটা একটা বদ্বীপ, আমরা ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে দিয়ে ভূপরিস্থ পানি যত বেশি আমরা ব্যবহার করতে পারি সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। কৃষি ও পণ্য উৎপাদন প্রক্রিয়ায় সরকার গবেষণায় গুরুত্ব দিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব এড়িয়ে কিভাবে উৎপাদনে ভারসাম্য বজায় রাখা যায় সেদিকে সতর্ক নজর রাখছে সরকার। এই জলবায়ু পরিবর্তনে কোনো প্রভাব আমাদের দেশে যেন না পড়তে পারে, আমাদের দেশের মানুষের জীবন যেন কোন রকম ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে আমাদের বিশেষ দৃষ্টি আছে এবং সেইভাবেই আমরা আমাদের কাজ করতে চাই। দেশের নির্দিষ্ট এলাকায় আবহাওয়া ও মাটির ধরন অনুযায়ী ফসল উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করতে কৃষকদের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত কমায় সিরাজগঞ্জ, জামালপুর ও টাঙ্গাইলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবার সংকট। এদিকে ঢলের পানি বাড়তে থাকায় সিলেটের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আমাদের রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যমুনা নদীর পানি কমতে থাকায় সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনো পানিবন্দী রয়েছেন জেলার 5 উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের লক্ষাধিক মানুষ। রাস্তাঘাট ও ফসলি জমি তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যমুনা পাড়ের বাসিন্দারা। বাসার ভিতর পানি, বাচ্চাদের নিয়ে হেরা স্কুলে যাওয়া খুব সমস্যা হয়ে গেছে। দূষিত পানি, মানুষের অসুখ বিসুখ, খাওয়া দাওয়া কষ্ট, চলাফেরার কষ্ট, পোলাপানের কষ্ট। এদিকে জামালপুরের বন্যা পরিস্থিতিরও কিছুটা উন্নতি হয়েছে। রোববার সকালে যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 10 সেন্টিমিটার কমে বিপদসীমার 59 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এদিকে বন্যা কবলিত এলাকায় মানুষের পাশাপাশি গবাদি পশুরও খাবার সংকট দেখা দিয়েছে। চেয়ারম্যান মেম্বাররা দেখশন করে না, এর মতো চেয়ারম্যান আসে নাই, আমরা কোনো কিছু পাওয়া নাছি না। যমুনার পানি কমতে শুরু করায় টাঙ্গাইলের বন্যা পরিস্থিতিরও কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনো পানিবন্দী আছেন জেলার 5 উপজেলার প্রায় 10,000 পরিবার। এসব এলাকায় পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছেন বানভাসী মানুষেরা। সবকিছু তো লাগেছে, রান্না বান্ধব করে হারি নামটা মেম্বার চেয়ারম্যানরা তো তারা কোনো খোঁজ খবরই নেয় না, আমাদের তো থাকা খুব কষ্ট। তবে পাহাড়ি ঢলে সুরমা কুশিয়ারা নদীর পানি বাড়তে থাকায় সিলেটের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ার পাশাপাশি বসত বাড়িতেও ঢুকে পড়েছে বন্যার পানি। এছাড়া স্কুল কলেজে পানি ওঠায় ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। বাড়িয়ে গাছে কিছু নেই, আইবার মতো স্কুলে, আমাদের স্কুলে অনেক প্রাণী, আমরা পানির মাঝে ক্লাস করতেছি। মানুষ
গ্রামগঞ্জ থেকে বাজার হইয়া উঠতে পারেন না, আমরা বড় বেফানায় আছি। এছাড়া পদ্মার পানি বাড়ায় ফরিদপুরে নতুন করে প্লাবিত হয়েছে সদর উপজেলার অন্তত 15টি গ্রাম। এতে রাস্তাঘাট সহ তলিয়ে গেছে কৃষকের কয়েকশো একর ফসলি জমি। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বন্যা পরিস্থিতির খবর জানাতে মৌলভীবাজারের কোলাউড়া উপজেলায় আছেন রিপোর্টার আব্দুল আহাদ। আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। আহাদ, ইকবাল, আমার কাছে আসলে সিলেটের বন্যা পরিস্থিতির কোনো সুখবর নেই। আমি বেদনার খবরই আপনাদের জানাবো, কারণ আজ সকালের চেয়ে এখন সময় গড়িয়ে যখন বিকেল হয়েছে তখন সিলেটের নদ নদীর পানি আরো বেড়ে গেছে। আমাদেরকে এমনটি জানিয়েছে সিলেট পানি উন্নয়ন বোর্ড। আমাকে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে কানাইঘাটের সুরমা নদী বিপদসীমার বর্তমানে 60 সেন্টিমিটার 63 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এটি আজ সকালেও ছিল 60 সেন্টিমিটার এবং এই সংখ্যাটি গতকালের চেয়ে 21 সেন্টিমিটার বেশি। এবং কুশিয়ারা নদীর অমলশীদ পয়েন্টে বিপদসীমার 130 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এটি আজ সকালে ছিল 118 সেন্টিমিটার এবং এই সংখ্যাটা গতকালের চেয়ে 55 সেন্টিমিটার বেশি। এছাড়া শেওলার কুশিয়ারা নদী বিপদসীমার 63 সেন্টিমিটার 93 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এটি আজ সকালে ছিল 89 সেন্টিমিটার এবং এই সংখ্যাটি গতকালের চেয়ে 24 সেন্টিমিটার বেশি। এবং ওইদিকে যখন নদীতে পানি বাড়ছে, এদিকে আবার গ্রামগঞ্জ লোকালয় সবকিছুই আবার পানিতে তলিয়ে যাচ্ছে। আমি কথা বলবো স্থানীয় লোকদের সাথে, আপনাদের কি ভোগান্তি হচ্ছে? অ্যাকচুয়ালি ভাই, এই বন্যাটা আজ 1.5 থেকে 2 মাস ধরে এখানে আমরা স্থায়ী বন্যা, এবার ইতিপূর্বে এরকম আর বন্যা হয় নাই। তো আমরা জানতে পেরেছি যে কুশিয়ারার ফেসিগঞ্জের কুশিয়ারা পাড়ে একটা বাঁধ দেওয়া হয়েছে। এই বাঁধ দেওয়ার পরে পানিগুলো যেতে পারতেছে না, এই কারণে এই বন্যাটা স্থায়ী হয়ে যাচ্ছে। আমাদের লাইফটা কি বলবো, আপনি তো দেখতে পারতেছেন অলরেডি 1.5 থেকে 2 মাস ধরে আমরা রিস্কায় আসতেছে না, রিস্কা আসলে ভাড়া বেশি দাবি করতেছে। যেখানে আমরা আগে এখানে 10 টাকা আসতাম, এখানে 50 টাকা দেওয়া লাগতেছে, কোনো 100 টাকা দেওয়া লাগতেছে, তারপর রিস্কা আসতেছে না। এ দেখেন পানি দিয়ে মানে লাইফটা। ইকবাল, আপনি শুনলেন মানুষের ভোগান্তির কথা। আমি যেখানে আছি কুলাউড়া উপজেলার পৌর শহর এবং এই পৌর শহরে আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে পানি বাড়ছে। যদিও গত 3 দিন আগে এখানে কোনো পানি ছিল না, পানিটি নেমে গিয়েছিল এবং আবারও পানি বাড়া শুরু করেছে। এবং ওইদিকে ভারতের পানি এসে যখন এই মৌলভীবাজারের হাকালুকি হাওরে প্রবেশ করছে এবং হাকালুকির পানি আবার এদিকে এসে উজানের দিকে মানুষের বাসা বাড়ি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছুই আবার প্লাবিত করে দিচ্ছে। এবং এই মৌলভীবাজারের মতো একই অবস্থা সিলেটেরও যে উপজেলা যেগুলোতে বন্যা দেখা দিয়েছে সেগুলোতেও পানি বেড়েছে এবং মানুষের দুর্ভোগ আরো বেড়ে যাচ্ছে। ইকবাল, দর্শক, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে বন্যা পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী আব্দুল আহাদ। পদ্মার তীব্র স্রোতে ব্যাহত হচ্ছে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল। এতে ঘাটের উভয় পারে পারাপারে অপেক্ষায় রয়েছে সহস্রাধিক ছোট বড় যানবাহন। এদিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে ধীর গতিতে চলছে ফেরি। এতে পণ্য বোঝাই ট্রাক নিয়ে ঘাটে আটকা পড়েছেন ব্যবসায়ীরা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পদ্মার প্রবল স্রোতে গত কয়েকদিনের মতো রোববার সকাল থেকে ব্যাহত হয় দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, পদ্মার পানি বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র স্রোতে স্বাভাবিক সময়ের চেয়ে ফেরি পারাপারে সময় লাগছে দ্বিগুণ। একই সাথে সংস্কারের অভাবে দৌলতদিয়ায় একটি ঘাট বন্ধ রয়েছে। 18টি ফেরির মধ্যে বিকল হয়ে গেছে 4টি ফেরি। এ অবস্থায় ঘাটের উভয় পাড়ে আটকা পড়েছে সহস্রাধিক যানবাহন। আজকে তো 2-2.5 ঘন্টা হয়ে গেছে বসে আছি, কিন্তু পার হওয়ার কোনো সিস্টেম নাই। এই যে বিশাল জ্যাম লেগে গেছে, গাড়ির ভিতরে বসে আছে। এখানে কোনো টয়লেট নাই, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই। 2 দিন ধরে এখানে রয়েছে, পরিবহনের টিকিট দিছে, ট্রাকের কোনো টিকিট দিতে আসে না। আর এই টার্মিনালে 2 দিন ভাই, ঘাট পর্যটন মন্ত্রী সব তলায় যাচ্ছে ভাই, বিশাল কষ্টের ভিতরে আছে। মুন্সিগঞ্জের শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটেও দেখা গেছে একই চিত্র। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাটের উভয় পাড়ে এখনো আটকে আছে 3 শতাধিক যানবাহন। বিশেষ করে পণ্যবাহী ট্রাক আটকা পড়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। ঘাট কর্তৃপক্ষ জানায়, স্রোতের কারণে লৌহজং টার্নিং পয়েন্টে ফেরি চলাচলে সমস্যা হচ্ছে। নতুন চ্যানেল দিয়ে নদী পার হতে সময় লাগছে দ্বিগুণেরও বেশি। 6 দিন 7 দিন থেকে এইভাবে বসে আছি, ট্রাকের নিচে খাওয়ানোর কোনো সুবিধা নাই, আবার ঘুমানোর তো কথাই নাই। এইভাবে ফেরি বন্ধ, ফেরি চলাচল বন্ধ, আমরা এইভাবে কত কষ্ট করব। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে 17টি ফেরির মধ্যে চলাচল করছে 13টি ফেরি। সাবিত সারোয়ার, সময় সংবাদ। বাংলা সময় আরো থাকছে।
বরিশাল বিএম কলেজে ইফটিজিংকে কেন্দ্র করে শিক্ষার্থীদের 2 গ্রুপে সংঘর্ষ, আহত 6, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন। আশুলিয়ার নয়ারহাট এলাকায় র্যাবের ঘিরে রাখা জঙ্গি আস্তানা থেকে 4 জন আত্মসমর্পণ করেছে। দুপুরে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, আটককৃত 4 জন জেএমবির সারওয়ার তামিম গ্রুপের সদস্য। নাশকতার উদ্দেশ্যে বাড়িটিতে জঙ্গিরা আস্তানা গড়েছিল বলে দাবি র্যাবের। রোববার দিনের আলো ফোটার পরপরই আশুলিয়ার এই জঙ্গি আস্তানাটিকে ঘিরে অভিযানের তৎপরতা শুরু করে র্যাব। জঙ্গিদের আত্মসমর্পণ করাতে নানামুখী চেষ্টা থাকলেও তাদের কাছ থেকে কোনো সাড়া মেলেনি। উল্টো গুলি ছুড়ে প্রতিক্রিয়া জানায় জঙ্গিরা। বেলা বাড়ার পর আকাশে টহল দিতে দেখা যায় র্যাবের হেলিকপ্টারও। বেলা 12টার দিকে ঘিরে রাখা বাড়িটি থেকে বেরিয়ে এসে আত্মসমর্পণ করে এক জঙ্গি। পরবর্তী 1 ঘন্টায় একে একে বাকি 3 জঙ্গিও বের হয়ে আসে, যাদের একজনের গলায় একটি আইডি কার্ডও ঝুলতে দেখা যায়, যদিও তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি র্যাব। মোটামুটি নিশ্চিত যে তারা সরওয়ার তামিম গ্রুপের সদস্য। আটককৃত 4 জনের মধ্যে একজন দলনেতা হিসেবে কাজ করে, তার নাম হচ্ছে মোজাম্মেল হক, তাকে আটক করা হয়েছে এবং বাকি 3 জন হচ্ছে রাশিদুন নবী, ইরফানুল ইসলাম এবং আলমগীর হোসেন। এই ধারণা করা হচ্ছিল কোথাও কোনো নাশকতা পরিকল্পনা করা হচ্ছিল। যেহেতু আমরা তাদেরকে আটক করতে সক্ষম হয়েছি, ডেফিনেটলি এই ব্যাপারে আরো বিস্তর অনেক কিছু তথ্য আমরা পাবো তাদের কাছ থেকে, এটা আশা করি। জঙ্গিদের আত্মসমর্পণের পর অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে কাজ শুরু করে র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল। বিস্ফোরণ ঘটানো হয় অবিস্ফোরিত বোমাগুলো। র্যাব জানায়, এই ঘটনায় বাড়ির মালিক ইব্রাহিমকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইব্রাহিমের টিনশেড বাড়িটিতে 4 জঙ্গি অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাত 1টা থেকে বাড়িটি ঘিরে রাখে র্যাবের একটি দল। 2 মাস আগে গার্মেন্টস শ্রমিক পরিচয়ে আজাদ নামে একজন বাড়িটি ভাড়া নিয়েছিল বলে র্যাবকে জানিয়েছে বাড়ির মালিক। আজহার লিমন, সময় সংবাদ, আশুলিয়া। পুলিশ হেফাজত থেকে সাতক্ষীরার হোমিও চিকিৎসক মোখলেসুর রহমান জনের নিখোঁজের ঘটনাটি তদন্তের ভার পিবিআইকে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ এ সংক্রান্ত বিচার বিভাগীয় তদন্ত কমিটির রিপোর্ট পর্যালোচনা করে এ নির্দেশনা দেওয়া হয়। এ প্রতিবেদনে আটকের পর সাতক্ষীরা সদর থানা পুলিশ হেফাজত থেকে জনের নিখোঁজের সত্যতা পায় তদন্ত কমিটি। বিচার বিভাগীয় কমিটির রিপোর্টের পর আবারও তদন্তের নির্দেশ দেয় হতাশ জনের পরিবার। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। আমার স্বামীরা থানায় আটকে রাখছে। রাখার পরে 3 দিন আমরা আমার স্বামীর সাথে দেখা করছি, খাবার দিয়েছি, দিয়ে চলে আসছি। 4র্থ দিন 8 তারিখে যখন আমি খাবার নিয়ে গেছি, তখন হচ্ছে আমাকে বলতেছে যে আপনার স্বামী এখানে নাই। তো কোথায় গেছে আমরা জানি না, তাকে আমরা গ্রেফতার করিনি। তারপর থেকে আমার স্বামী হচ্ছে যে গ্রেফতার করছে, এই বিষয়টা সম্পূর্ণ অস্বীকার করছে। গত বছরের 4 আগস্ট সাতক্ষীরা সদর থানা পুলিশ হেফাজত থেকে স্বামী জনির নিখোঁজের ঘটনাটি এভাবে বর্ণনা করছিলেন জেসমিন নাহার। 6 মাসের শিশুকে নিয়ে স্বামীর সন্ধান চেয়ে ঘুরেছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দ্বারে দ্বারে। ততদিনে কেটে গেছে 11টি মাস। কোনো সন্ধান না পেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন স্ত্রী জেসমিন নাহার। নড়ে চড়ে বসে উচ্চ আদালত। গঠন করা হয় বিচার বিভাগীয় তদন্ত কমিটি। যে কমিটি পুলিশ হেফাজত থেকে জনির নিখোঁজের সত্যতা পান। এই জন্য থানার ওসি, এসআই ও জেলা পুলিশ সুপারের দায় রয়েছে বলে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়। আশার আলো দেখতে শুরু করেন জনির পরিবার। কিন্তু রোববার নিখোঁজের বিষয়টি পিবিআইকে পুনরায় তদন্তের নির্দেশ দিলে হতবাক হন জনির স্ত্রী। হস্তক্ষেপ কামনা করেন প্রধানমন্ত্রীর। যদিও আদালত গুরুত্ব সহকারে বিষয়টি তদন্তে পুলিশ মহাপরিদর্শককে আদেশ দিয়েছেন। মহামান্য আদালত সন্তুষ্ট হয়ে এটা পুনরায় একটা তদন্ত প্রতিবেদনের জন্য পিবিআইকে একটা নির্দেশ দিয়েছে। সেখানে যে আসামিরা ছিল, সে আসামিরাও সেখানে স্বীকার করছে যে তার সাথে একই সাথে সেই থানাতে রাখা হয়েছিল। পরেও বিচারক কেন যে হচ্ছে পিপিআই হাতে দিচ্ছে তদন্তের, এটা আমি বুঝতে পারছি না। কারণ আমার এইটুকু বাচ্চাকে নিয়ে আমি প্রেগনেন্সি অবস্থায় এই পর্যন্ত আসছি। আমার অর্থনৈতিক ব্যাপার আছে, আমার বাচ্চাটা একে নিয়ে আমি কিভাবে রাস্তায় রাস্তায় ঘুরতেছি। এই মামলায় বারবার সময় আবেদন করায় রাষ্ট্রপক্ষের আইনজীবীর ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন জনির পরিবার। আগামী 3রা অক্টোবর এ বিষয়ে পরবর্তী আদেশের দিন ধার্য করা হয়েছে। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিদেশে বসে ষড়যন্ত্র করে শেখ হাসিনা সরকারকে হটানোর কোনো পরিকল্পনা সফল হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় আগামী নির্বাচনের জন্য নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে সদস্য সংগ্রহের ক্ষেত্রে দলীয় নেতাকর্মীদের আরও সচেতন হওয়ারও আহ্বান জানান ওবায়দুল কাদের।
প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মুসলিম উদ্দিন। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। বাংলাদেশের জনগণ বিদেশে বসে ষড়যন্ত্র করে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার সরকারকে হটানোর চক্রান্ত কোনোদিনও সফল হবে না। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না। নমিনেশনে আপনার পক্ষকে ভারী করার জন্য খারাপ লোকদের আওয়ামী লীগের সদস্য করবেন না। বাংলা সময় আরো থাকছে। জালকাঠি ও পিরোজপুর সীমান্তে জমে উঠেছে নৌকার হাট। দাদন ব্যবসায়ীদের দৌরাত্মে ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হবার অভিযোগ কারিগরদের। আবারও ফিরব বন্যা পরিস্থিতির খবরে। এবারের বন্যায় কুড়িগ্রামে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তলিয়ে গেছে ৩,৫০০ হেক্টরের বেশি আউশ, শাকসবজি, পাট ক্ষেত সহ আমন বীজতলা। এক সপ্তাহের বেশি সময় ধরে পানিতে তলিয়ে থাকায় অধিকাংশই নষ্ট হয়ে গেছে। মামুনুল ইসলাম মঞ্জুর তথ্য, বেলাল হোসেনের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বৃষ্টি আর উজানের ঢলে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার সহ ১৬ নদ নদীতে পানি বাড়ায় কুড়িগ্রামে বন্যা দেখা দিয়েছে। এতে জেলার ৭ উপজেলার ৪২টি ইউনিয়নের প্রায় ৫০০ বর্গ কিলোমিটার এলাকায় ৫৪৮টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকার পাট, রোপা আমন বীজতলা, আউশ এবং পটল, ঝিঙা, ঢেঁড়স ও করলা সহ শাকসবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এতে লোকসানের মুখে পড়েছেন এখানকার চাষিরা। ঝিঙ্গে, পটল, মনে করো ধান গাছি, ভাদাই ধান গাছি সব খেয়া গেছে বন্যাতে। ৩ বিঘে জমি ভাদাই আবাদ করছি, আবার বানে খেয়া গেছে, এখন আবার ভাঙি আমন করা খাবি। ভাদাই গেছি, ভাদাই তো বন্যাতে খেয়া গেছে, এখন কি করি আবাদ করব? বন্যা শুকার পরে সবজি আবার আবাদ করব। তারপরও নতুন করে বীজতলা তৈরি করে আমন আবাদের প্রস্তুতি নিচ্ছেন অনেকেই। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত চাষিদের সহায়তা প্রদানের জন্য সরকারের প্রতি অনুরোধ জানালেন জনপ্রতিনিধি। আবাদ করে যদি বন্যা না হয় তাহলে আর অসুবিধা নাই। এখন আমার অসুবিধা এই পয়সার অসুবিধা। আবার বিচার করতে হয়, আমার তো আবাদ করে খাইতে হবে, আমার তো আবাদ ছাড়া উপায় নেই। বোরো এবং আমনের মাঝে যে ভাদাই ধান এটাও নষ্ট হয়েছে। সরকারকে অনুরোধ করব যে এই ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে যদি সহায়তা প্রদান করে তাহলে খুব উপকৃত হবে। এদিকে ক্ষতি পুষিয়ে নিতে আসন্ন রবি মৌসুমে আগাম গম, ভুট্টা, চীনাবাদাম, আলু ও সরিষা আবাদের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানালেন জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের এই শীর্ষ কর্মকর্তা। বীজতলার যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে কার্যক্রম নতুন করে চলমান আছে। যদি আর কোনো বন্যা না আসে তাহলে আমাদের এইবারে রোপা আমনে কোনো সমস্যা হবে না। জেলা কৃষি সম্প্রসারণ দপ্তর সূত্র জানিয়েছেন বন্যায় ৩৩০ হেক্টর আউশ ও ৫৪০ হেক্টর শাকসবজি ক্ষেত এবং ৪৫০ হেক্টর রোপা আমন বীজতলা নষ্ট হয়েছে। এছাড়া ২৩০০ হেক্টর পাট ক্ষেত আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছেন ৪৪,২৮১ জন চাষি। সময় সংবাদ, কুড়িগ্রাম। উজান থেকে নেমে আসা ঢলে পদ্মার পানি ভাড়ায় ভাঙনের কবলে পড়েছে চাঁপাইনবাবগঞ্জের চর বাগডাঙ্গা ইউনিয়নের বেশ কিছু এলাকা। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি ও বাড়িঘর। হুমকির মুখে রয়েছে চর বাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের ভবন সহ বেশ কয়েকটি গ্রাম। স্থানীয়রা জানান, গত কয়েক বছর ধরে এই এলাকায় ভাঙন অব্যাহত থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে এই এলাকার রক্ষার বাঁধ নির্মাণের জন্য একটি প্রকল্প অনুমোদন চাওয়া হয়েছে। চরবাগডাঙ্গা ইউনিয়ন চাকপাড়ায়, গোয়ালডুভি, রোডপাড়া, এই যে আমাদের ৩-৪টি গ্রাম, আমরা এখন খুব অসহায়ের ভিতরে আছি। প্রতিদিনই ভাঙতে আছে, বাড়তি কালো ভাঙছে, আপনার মরদের কালো ভাঙছে। চাঁপাইনবাবগঞ্জে গেছি, পানি উন্নয়ন বোর্ডের কাছেও গেছি, তারপরেও তারা আশ্বাস দিয়ে আসছে, এখন পর্যন্ত তারা কোনো কিছুই কাজ আরম্ভ করছে না। অক্টোবর থেকে কার্যক্রম হাতে নেই। প্রথমে ডিপি প্রণয়ন করা হয়, তারপর কারিগরি কমিটি গঠন করে তার সুপারিশের ভিত্তিতে পুনর্গঠিত ডিপিপি ১০৪ কোটি টাকা ব্যয়ে প্রায় ২২০০ মিটার ব্যাংক প্রোটেকশন কাজ অন্তর্ভুক্ত করে এটা পাঠানো হয়েছে। বর্তমানে এটা পানি সম্পদ মন্ত্রণালয়ে গেছে। এটা অনুমোদিত হলে এই অর্থ বছর থেকে আমরা কাজ বাস্তবায়ন করতে পারবো।
এক বর্ষা পেরিয়ে এলো আরেক বর্ষা। শুকনো পদ্মা নদী এখন পানিতে টইটুম্বুর, কিন্তু শেষ হয়নি রাজশাহী শহর রক্ষা বাঁধের সংস্কার কাজ। একনেক এ পাশের এক বছরেও কাজ শুরু হয়নি অধিক ভাঙন কবলিত বুলনপুর সোনাইকান্দি বাঁধের। ফলে কঠিন হয়ে উঠেছে নদীপাড়ের মানুষের ভিটে বাঁচানোর যুদ্ধ। বরাদ্দ ও প্রক্রিয়াগত জটিলতায় সময় মতো কাজ সম্পন্ন করা যাচ্ছে না বলে জানান জেলায় পানি উন্নয়ন বোর্ডের শীর্ষ কর্মকর্তা। হাবিবুর রহমান পাপুর তোলা ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন। বালুচর ডুবিয়ে মাঝ আষাঢ় থেকেই রাজশাহী শহর রক্ষা বাঁধ ঘেঁষে ফুলে উঠেছে পদ্মা নদী। গেল বছর ভারত ফারাক্কার অধিকাংশ গেট খুলে দেয়ায় উজানের পানির স্রোতে ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয় শহর রক্ষা বাঁধের। এখনো স্পষ্ট সে স্রোতের ধস দেবেজয়া ব্লকের বাধায় ঝুঁকিপূর্ণ টিগ্রোয়েন ও বসতভিটার কাছে ভেঙে আসা নদীর তীর। গেল বর্ষা শেষে এসব স্থানে ৮৬ কোটি টাকার কাজ হবার কথা থাকলেও তা না হওয়ায় সময় স্বল্পতায় টিগ্রোয়েন ঠেকাতে শুরু হয়েছে ২,১৬,০০,০০০ টাকার সংস্কার কাজ। পানির গতিপথ পরিবর্তনে ১৭০ মিটার জায়গায় ফেলা হচ্ছে প্রায় ১৪,০০০ জিও ব্যাগ, কিন্তু অধিকাংশ স্থানে স্থায়ী সংস্কার ও বুলনপুর সোনাইকান্দি বাঁধ এবারও না হওয়ায় শঙ্কায় নগরবাসী। যদি রাত্রে বসিয়ে যায় তখন আমাদের কি অবস্থা হবে বলেন তো? কমপ্লেন দিলাম তো রিফাইন করার জন্য কেউ আসলো না, যে একটু এসে দেখে আসলে কি হয়েছে, কি ভালো কি মন্দ। বাচ্চাদের খেলে খুব কষ্ট হয়েছে, মা বাপের টেনশন থাকে যে কখন পড়ে যাবে, কি ডুবে যাবে। রাতারাতি যদি ডুবে যায় ২-৫০,০০০ টাকা তখন দিবে, টাকা নিয়ে কি করবে? বাচ্চা চলে যাবে, কি স্বামী চলে যাবে, কি নিজেরাই চলে যাব, তখন টাকা নিয়ে তো আমরা কিছু করতে পারবো না। আর সময় উপযোগী পদক্ষেপ না নিয়ে প্রতি বছর গতানুগতিক কাজ করায় পানি উন্নয়ন বোর্ডের উপর ক্ষুব্ধ এলাকাবাসী। যদি অতিরিক্ত বন্যার চাপ হয় তাহলে আমাদের বাঁধে কোনোটাই টিকবে না। এই সমস্ত কাজগুলো চৈত্র মাসের দিকে করা উচিত ছিল পানি উন্নয়ন বোর্ডের, অথচ পানি উন্নয়ন বোর্ড আপনার করে বর্ষা মৌসুমে। আমরা এটা চাচ্ছি যে স্থায়িত্ব বাধ্য হয়ে যাক, হলে আমরা সবাই বাঁচিয়ে নেব। জেলার পানি উন্নয়ন বোর্ডের শীর্ষ কর্মকর্তার দাবি, ইচ্ছা থাকলেও বরাদ্দ, উন্নয়ন, নকশা প্রণয়ন ও প্রক্রিয়াগত জটিলতায় সময়মতো কাজ শেষ করা যাচ্ছে না। টেন্ডার প্রক্রিয়া করে কার্যাদেশ দিতে ১.৫ মাসের থেকে বেশি লাগে সময়। এই কারণে দেখা যায় যে আমাদের রিপেয়ার ওয়ার্কগুলো আমরা ইচ্ছা করলেও জানুয়ারি মাসে শুরু করতে পারি না, এটা ওই মার্চ এপ্রিলের দিকেই আসলে শুরু করতে হয়। রাজশাহী জেলা পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে শুরু হওয়া সংস্কার কাজ আগামী বছরের ২৯শে মে পর্যন্ত চলবে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। চাঁদপুরে মেঘনা পাড়ের হাইমচর নদী ভাঙ্গন এই জনপদের নিত্য সঙ্গী। কয়েক বছর আগে নদী তীর সংরক্ষণের ফলে ভাঙ্গন ঠেকানো সম্ভব হয়, কিন্তু চলতি বর্ষায় তীব্র স্রোতের কারণে ওই এলাকায় ৩ কিলোমিটার নদী তীর ফের ভাঙ্গনের মুখে। এতে চরম ঝুঁকিতে চাঁদপুর সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ বিস্তীর্ণ জনপদ। নাইমুল ইসলাম নীরবের ছবি ও ফারুক আহমেদের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। জেলার দক্ষিণের জনপদ হাইমচরের মানুষের নিত্যসঙ্গী নদী ভাঙন। এখানকার করালগ্রাসী ভাঙন ঠেকাতে ১৭৯ কোটি টাকা ব্যয়ে ২০১০ সালে প্রায় ১.৫ কিলোমিটার নদী তীর সিসি ব্লক আর বালু ভর্তি বস্তা দিয়ে সংরক্ষণ করা হয়। তবে রক্ষণাবেক্ষণের অভাবে চলতি বর্ষায় বিভিন্ন স্থানে মেঘনার তীব্র স্রোতে তলিয়ে যেতে শুরু করেছে সিসি ব্লক ও বালু ভর্তি বস্তা। এমন পরিস্থিতিতে সবচেয়ে ঝুঁকির মুখে পড়েছে দক্ষিণ আলগি ও চর ভৈরবী ইউনিয়নের চরভাঙ্গা, গাজীনগর, উত্তর বগুলা এবং চর আবাবিল এই ৪টি গ্রাম, সাথে চর ভৈরবী বাজার এবং হাইমচর নতুন ও পুরাতন বাজারও। এতে আবারও ভাঙন আতঙ্কে এলাকার বাসিন্দারা। হাইমচরের ৩টি ইউনিয়ন নদীর গর্ভে বিলীন হয়ে গেছে, বাকি ৩টি ইউনিয়নেরও কিছু অংশ নিয়ে গেছে। আমরা অনেকবারই নদী ভাঙ্গার থেকে এসে নদীর পারে বাড়ি করি, আবার ভাঙ্গে। নদী ৩বার বাড়ি ভাঙছি, এখন আমি যেখানে আছি এখনো ভাঙ্গার মুখামুখি। বস্তাও গেছে গিয়া আর নিচের ব্লকও সইরা গেছে, তাতে আমাদের বাজার একেবারে পুরা ঝুঁকিপূর্ণ। বর্তমান পরিস্থিতিতে এতে কাউন্টার না দেওয়া হয়, নদী ভাঙতি প্রতিরোধের ব্যাপারে কাজ না করা হয়, তাহলে আমরা বিলীন হয়ে যাব। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানালেন, পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। যে কোনো জায়গায় ভাঙলে এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তৎক্ষণাৎ জানাতে পারি এবং সেই মোতাবেক যদি প্রয়োজন পড়ে তাহলে জরুরি ভিত্তিতে আমরা এটা মেরামতের কাজ হাতে নিব। প্রায় ২ লাখ জনসংখ্যা অধ্যুষিত হাইমচরের ৬টির মধ্যে মেঘনার ভাঙনের শিকার ৩টি ইউনিয়ন। সময় সংবাদ, চাঁদপুর।
বরিশালের বিএম কলেজে ইফটিজিংকে কেন্দ্র করে শিক্ষার্থীদের 2 গ্রুপের সংঘর্ষে 6 জন আহত হয়েছেন। ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা 11:30টার দিকে কলেজের ক্যান্টিনের ভেতরে এক ছাত্রীকে উত্ত্যক্ত করে সমাজ কল্যাণ বিভাগের 2য় বর্ষের ছাত্র পলাশ অলি নামে আরেক শিক্ষার্থীর প্রতিবাদ করলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় গোপাল নামে এক শিক্ষার্থীকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। একজন স্টুডেন্ট দাঁড়িয়েছিল, পাশ থেকে আরেকজন স্টুডেন্ট তাকে কটাক্ষ করে কিছু বলেছে, এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতি হয় এবং আমরা শুরু থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছি এবং যদি কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে চায় আমরা শক্ত হাতে ব্যবস্থা নিব। চট্টগ্রামের সীতাকুণ্ডের ত্রিপুরা পাড়ার পর এবার একই উপজেলার কুমিরার একটি এলাকায় নতুন করে অজ্ঞাত জ্বরে এক শিশু আক্রান্ত হয়েছে। তাকে ফৌজদারহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে অজ্ঞাত জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি 50 শিশুর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক। জুনায়েদ, আমার কাছে সর্বশেষ যে তথ্যটি রয়েছে সেটি হচ্ছে নতুন করে আরেকজন শিশু আক্রান্ত হয়েছে। যে ত্রিপুরা পাড়া রয়েছে সেই ত্রিপুরা পাড়ার পাশে কুমিরা নামক স্থানে নতুন করে আরেকজন শিশু আক্রান্ত হয়েছে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রাম মেডিকেল কলেজের যে শিশু ওয়ার্ডে। এখানে এ পর্যন্ত প্রায় 48 শিশুকে এখানে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকদিনে ধাপে ধাপে তাদেরকে এখানে ভর্তি করা হয়েছে তাদেরকে, এবং যে চিকিৎসকরা আছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে তাদেরকে এখানে যেই চিকিৎসা দেওয়া হচ্ছে, প্রথম দ্বিতীয় তাদের যে জ্বর ছিল গায়ে এবং যে কাঁপুনি ছিল এবং শ্বাসকষ্ট ছিল সেই বিষয়গুলো যাতে সেরে ওঠে সেই বিষয় মাথায় রেখে তারা চিকিৎসা সেবা তাদেরকে দেওয়া হয়েছে এবং রক্ত পরীক্ষা করা হয়েছে। সেই বিষয়ে তারা দেখাশোনা করছেন এবং সর্বোচ্চ যে পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন সবকিছু তারা করছেন। এবং চিকিৎসকরা এটা বলছেন যে আগে যে আশঙ্কা মুক্ত ছিল, তাদের যে ভয়ের কারণ ছিল সেই কোনো ভয়ের কোনো কারণ নাই, তারা সেরে উঠবেন। তবে যে অপুষ্টির যে বিষয়টি সেটি সার্বিক বেশ কিছুদিন সময় লাগবে তারা জানিয়েছে, এটা ধীরে ধীরে হবে। তবে আপনাকে যেটি বলতে পারি, এখানে যে শিশুরা এসেছে তাদের মা বাবার সাথে কথা বলেছিলাম, তাদের কাছে কথা বলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। সেটি হচ্ছে তারা বলছেন যে আসলে শিশু জন্ম নেওয়ার পর সরকারিভাবে যে টিকাটি দেওয়া হয় তাদেরকে সেই টিকা দেওয়া হয়নি এবং সেই এলাকার মানুষজন কিন্তু একেবারে শিক্ষা স্বাস্থ্য থেকে একেবারে দূরে ছিল, কারণ তার সেইখানে সেই এলাকায় কোনো টিউবওয়েল ছিল না এবং তারা যে ঝর্ণার যে পানি ছিল সেই ঝর্ণার পানিগুলো তারা পান করতেন এবং আশেপাশে যে তাদের যে চিকিৎসা সেবা যেই একমাত্র যে চিকিৎসা দেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে তাদেরকে ঝাড়ফুঁকের উপর তারা সম্পূর্ণ নির্ভর করতেন এবং যে কবিরাজের চিকিৎসার উপর তারা নির্ভর করতেন এবং কোনো ডাক্তারি কোনো চিকিৎসা সেরকম তিনি দিতেন না, কারণ তারা বলছেন যে আসলে তারা সেই বিষয়টি জানতেন না এবং অনেক সময় জানলেও তারা সেখানে যেতেন না এবং সবকিছু মিলিয়ে বলা যায় এই এলাকাটি একেবারে পিছিয়ে ছিল অনেকটা চট্টগ্রামে যে এলাকাগুলো রয়েছে এখান থেকে। আপনি হয়তো জানেন যে গত আসলে 12 জুলাই আমরা যে মিডিয়ার মাধ্যমে বিশেষ করে সময় টিভি প্রথমেই ছিল এই নিউজটা দিয়েছিলেন যে এখানে 9 জন মারা গিয়েছে। তার মাধ্যমে কিন্তু পুরো দেশবাসী সে জানতে পেরেছিলেন যে অজ্ঞাত একটি রোগে এই সীতাকুণ্ডের পাহাড়ি এলাকায় 9 জনের মৃত্যু হয়েছে, পাশাপাশি অনেকে অসুস্থ হয়েছেন। তো এই পর্যন্ত কিন্তু চট্টগ্রামে প্রায় 70 থেকে 80 জনের মতো অসুস্থ আছেন এবং 9 জনের মৃত্যু হয়েছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে এখানে যারা রয়েছেন তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। নতুন করে আরেকজন আজকে ভর্তি হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং এখানে 48 জনকে সেই চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের যতটুকু সম্ভব সবকিছু চিকিৎসা সেবা তারা দিয়ে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন চিকিৎসকরা। তো এই ছিল আমার কাছে ত্রিপুরার যে পাড়া যে শিশুরা যে অসুস্থ হয়েছেন, তাদের অজ্ঞাত রোগে অসুস্থ হয়েছেন, তাদের সর্বশেষ তথ্য। দর্শক, চট্টগ্রামের সীতাকুণ্ডের ত্রিপুরা পাড়ায় অজ্ঞাত জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি আছেন প্রায় 1/2 শতাধিক শিশু এবং একই উপজেলার কুমিরার এলাকায় নতুন করে আরেকজন শিশু আক্রান্ত হয়েছেন। সেই খবর জানাতে সরাসরি চট্টগ্রাম মেডিকেল থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী শফিকুল আলম। চট্টগ্রামের মিরসরে লেগুনা ও ট্রাকের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 12 জন। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড এলাকায় এ দুর্ঘটনা হয়। পুলিশ জানায় যাত্রীবাহী একটি লেগুনাকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে লেগুনা ও ট্রাকটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই লেগুনার 3 যাত্রী নিহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। দুর্ঘটনায় আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
একদিন পেরিয়ে গেলেও সিরাজগঞ্জের শিশু শ্রমিক কায়ুমকে পায়ুপথে বাতাস ঠুকে হত্যা চেষ্টার ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি। তবে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। এদিকে শিশু কায়ুম বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা জানান, শারীরিক অবস্থার তেমন উন্নতি না হয় তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্বজনরা জানান, গতকাল সকালে সিরাজগঞ্জের এসিআই গোদরেজ ফিড মিলে কাজ করার সময় কায়ুমের পায়ুপথে গ্যাস পাইপ দিয়ে হাওয়া ঢুকিয়ে দেয় কয়েকজন শ্রমিক। এ সময় অসুস্থ হয়ে পড়লে তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে অন্য শ্রমিকরা। অবস্থার অবনতি হওয়ায় কায়ুমকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ছাদের উপর থেকে হাওয়া বের হয়ে আবার নিয়ে আসছি বগুড়া নিয়ে আসছি। এখন কিভাবে আছে বাচ্চা এর আমি সঠিক কহার না, আমাকে এমন করে বাচ্চা দেখবার নিয়ে দেয় নাই। আইসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। আমরা আরো পরীক্ষা নিরীক্ষা করব। পরীক্ষা নিরীক্ষা করার পর যদি প্রয়োজন পড়ে, হয়তো অপারেশনের প্রয়োজন পড়তে পারে, সেক্ষেত্রে সার্জনেরা সিদ্ধান্ত নেবেন এবং তারা অপারেশন করবেন। সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী নিহতের জের ধরে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে আমরণ অনশন করছে 4 শিক্ষার্থী। গতকাল বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে অনশন কর্মসূচি শুরু করেন 2 শিক্ষার্থী। আজ সকালে আরও 2 শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেন। তারা জানান, মামলার প্রত্যাহারের দাবিতে নানা কর্মসূচি পালন করা হলেও কোনো সুরাহা না হওয়ায় অনশন কর্মসূচি শুরু করেন তারা। গত 26 এপ্রিল সড়ক দুর্ঘটনায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী। এ ঘটনার পরে 9 দফা দাবিতে সড়ক অবরোধ ও ভিসির বাসভবন ভাঙচুর করেন শিক্ষার্থীরা। পরে তাদের বিরুদ্ধে মামলা করে প্রশাসন। বরিশালে কার্গো জাহাজের সাথে সংঘর্ষের ঘটনায় ট্যাঙ্কার থেকে কীর্তনখোলা নদীতে ছড়িয়ে পড়া তেলে পানির গুণগত মানের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। দুপুরে সংস্থাটির বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক আরিফিন বাদল একথা জানান। একই সঙ্গে পানিতে তেলের উপস্থিতি না থাকায় এ নিয়ে উদ্বিগ্ন হওয়ারও কিছু নেই বলে জানান তিনি। বেশিরভাগ তেল বিভিন্নভাবে সংগ্রহ করে কিছুটা রিকভারি হয়েছে এবং যেটা বাকিটা পড়েছে এটা আবার স্থানীয় লোকজন বিভিন্নভাবে কাপড় টাপড় দিয়ে সংগ্রহ করেছে এবং সবশেষে যেটা রিকভারি করা যায় না সেটা পানির সাথে মিশে গিয়ে অনেকটা চলে গেছে। আর ওই দিনই আমরা পানির একটা পরীক্ষা করেছি, আমাদের ল্যাবে সে পানির পরীক্ষা করা হয়েছে এবং সেখানে ডিজলভ অক্সিজেনের মাত্রা অর্থাৎ পানির যে গুণগত মান সেটা স্বাভাবিক আছে এবং আজকেও আমরা পানির গুণগত মান আবারও পরীক্ষা করেছি এবং সেখানে গুণগত মান স্বাভাবিক আছে। বিজিবি বিএসএফ এর সমন্বয়ে সার্বক্ষণিক তৎপরতার কারণে সীমান্তে অপরাধ প্রবণতা অনেক কমে এসেছে বলে মন্তব্য করেছেন বিএসএফ এর মহাপরিচালক কে শর্মা। সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির 90তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি কথা বলেন। এর আগে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন বিএসএফ এর মহাপরিচালক। এ সময় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাজ্জাদ হোসেন সহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসামরিক প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে 433 নবীন সৈনিকদের মধ্যে সর্ববিষয়ে শ্রেষ্ঠ এবং প্রথম স্থান অর্জনকারীর হাতে পুরস্কার তুলে দেন কে শর্মা। That in the last few years, since the relationship between the two countries and after that between the two forces has become better, there is comparatively less crime on the border. If there is any incident or some information, it is immediately shared with the other side, real time. Consequently, action is immediately taken and therefore things are prevented. ঝালকাঠি ও পিরোজপুর সীমান্তের আটঘরে জমে উঠেছে নৌকার হাট। দিনরাত ব্যস্ত সময় পার করছেন নৌকার কারিগররা। তবে প্রয়োজনীয় পুঁজি আর দাদন ব্যবসায়ীদের কারণে ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন তারা। অবশ্য জেলা ভিত্তিক কর্মকর্তা কারিগরদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। ঝালকাঠি প্রতিনিধি পলাশ রায়ের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। জল ও স্থলের মাইলখানেক এলাকা জুড়ে সারি সারি নৌকা। ঝালকাঠি ও পিরোজপুর জেলার সীমান্তবর্তী কুরিয়ানা ইউনিয়নের আটঘর হাট। নৌকা বেচাকেনায় শত বছরের ঐতিহ্য রয়েছে এই হাটটির। আমি 25 বছর পর্যন্ত এখানে ব্যবসা করি। জ্যৈষ্ঠ মাস হইতে শুরু হইয়া আশ্বিন মাস পর্যন্ত বেচা কিনা চলবে। 4000 5000 এরকম নৌকার দাম একখান, 3000 2000 আছে, যেরকম নৌকা সেই রকমের দাম আর কি। প্রতি বছর বর্ষা মৌসুমের 4 মাস জমজমাট হয়ে ওঠে এখানকার নৌকা
নৌকার ব্যবসা। হাট বসে প্রতি শুক্র ও সোমবার, তাই নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। তবে প্রয়োজনীয় পুঁজি আর দাদন ব্যবসায়ীদের কারণে প্রকৃত মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন তারা। সুন্দর গেজ্জ বানাই, কড়ই গেজ্জ বানাই, মেরুন গেজ্জ বানাই। মাকে বাড়ি নাম করা নৌকো পারে, এখন বাপ দাদা তালে হইতেই নৌকো পারে। ছোটকাল হইতে নৌকার কাজ করি। নৌকা আমি সপ্তাহে 2 খান বানাই, মাসে ধরেন 3 মাস কাজ করি। দাদন দিয়ে ওই মিস্ত্রিদের কাছ থেকে নৌকা তারা কিনে নিয়ে আসে। এই কারণে মিস্ত্রিদের সব পুঁজির অভাবে মিস্ত্রিরা তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হয়। অবশ্য নৌকা নির্মাণ শিল্পকে আরো প্রসারিত করতে কারিগরদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা জানালেন জেলা বিসিক শিল্প নগরীর এই কর্মকর্তা। তো দাদন ব্যবসায়ীদের কাছ থেকে অনেক বেশি সুদে ঋণ নিয়ে থাকে এবং দেখা যায় যে শেষ পর্যন্ত তারা অনেকেই নিঃস্ব হয়ে যায়, এই পেশা থেকে সরে যাচ্ছে। তাদের জন্য আমরা অনেক সুযোগ সুবিধার ব্যবস্থা রেখেছি, স্বল্প সুদে ঋণের ব্যবস্থা আছে আমাদের বিসিকে। আড়তদার ও স্থানীয়দের তথ্য মতে প্রতি হাটে 8 ঘরে 15 থেকে 20 লাখ টাকার নৌকা বেচা কেনা হয়। এই ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন ঝালকাঠি ও পিরোজপুরের কয়েকশো পরিবার। সময় সংবাদ, ঝালকাঠি। বাংলা সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কোন দল সমাবেশ করবে, কারা করবে না, তফসিল ঘোষণার আগে তা কমিশন দেখবে না, রোডম্যাপ ঘোষণা অনুষ্ঠানে সিইসি। বন্যায় ফসল হানি হলেও দেশে খাদ্য ঘাটতি হবে না বললেন প্রধানমন্ত্রী। 64 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হলো বঙ্গবন্ধু কৃষি পদক। সিরাজগঞ্জ, জামালপুর ও টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি দেখা দিয়েছে, বিশুদ্ধ পানি ও শুকনো খাবার সংকট। আশুলিয়ায় জঙ্গি আস্তানা থেকে 4 জনের আত্মসমর্পণ, সারোয়ার তামিম গ্রুপের সদস্য দাবি র্যাবের, নিষ্ক্রিয় করা হলো জব্দ বোমা। এবং বিচার বিভাগীয় তদন্তের পরও নিখোঁজ সাতক্ষীরার হোমিও চিকিৎসক জনের তদন্ত ভার পুনরায় পিবিআইকে দেয় হতবাক পরিবার, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। এ ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *B লিখে পাঠিয়ে দিন 16242 নম্বর। সঙ্গে থাকুন সময়।